ডক্টর ইউনূসের এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে। আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে। এর আগে বিচ্ছিন্নভাবে বিএনপি দু একজন নেতা বলেছিলেন, কিন্তু এবার বিএনপির একদম কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা, বিএনপির যে সর্বোচ্চ বডি, যে বিএনপি স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায়, যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন, আমার ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কাজ করা। আপনারা শুনুন মির্জা আব্বাস কি বলেছেন। মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন। এই ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার, কুমিল্লার ঘটনা। কুমিল্লাতে ওখানে বিএনপি সদস্য ফরম বিতরণের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট না, বাট সেখানে মির্জা আব্বাস ছিলেন। মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন। একটা কথা বলেছেন যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না, কারণ তারা সবাই সরকার তাদের ভয় দেখাচ্ছে অথবা লোভ দেখাচ্ছে কিছু একটা, অথবা এই মিডিয়াগুলো নিজের থেকে সেন্সর করছে, তারা কোনো সমালোচনা করে না, মানুষ জানে না। কিন্তু ওনার অভিযোগটা ছিল আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি। খেয়াল করুন, মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে, মানে আওয়ামী লীগ কিন্তু কুকুরের সঙ্গে তুলনা করেছেন, আর ডক্টর ইউনূসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে। এবং উনি আরো বলেছেন যে আমরা নির্বাচনের কথা বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। মানে উনি বলতে চাচ্ছেন যেটা, যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নাই সরকারের কাছে এখন। এটা বলতে যে উনি উল্লেখ করেছেন কোন কারণে এই কথা বলেছেন। উনি এই কথা বলেছেন ওই যে রাখাইনে যে একটা মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে বলেছেন যে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। মানে ইউনূস সরকারকে লক্ষ্য করে উনি বলেছেন, এবং সেই জন্য উনি বলেছেন যে এদের হাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। এবং সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উনি করেছেন। সে অভিযোগ উনি করেছেন যে এই সরকার নাকি গত 8 মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে। 90,000 কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের আমলে। এই হিসাবটা মির্জা আব্বাস কোথায় পেলেন এটা আমার জানার খুব ইচ্ছা। আমি এটা কিন্তু উড়িয়ে দিচ্ছি না, কারণ ওনার মতো লোক এরকম আবল তাবল কথা বলবেন, মাঠ গরম করার জন্য বলবেন, এটা আমি নিজে বিশ্বাস করি না। উনি একটা বড় নেতা, বড় দলের বড় নেতা, ওনার কাছে নিশ্চয়ই একটা হিসাব আছে। মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না। ওনার উচিত হবে বলা যে কি কারণে ফিগারটা উনি 90,000 কোটি টাকা পেলেন, কোথায় পেলেন, কিভাবে পেলেন। এই হিসাবটা ভাই আমি একটু জানতে চাই, কারণ এই ধরনের কাজ যদি এই সরকার করে থাকে তাহলে আমি তো মনে করি দেশের জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা, যে আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি। আর যদি অভিযোগ সত্য না হয়, আর যদি এই অভিযোগ কেবল কথা হয়, তাহলে এই ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এটাও আমরা আশা করি। আমরা 90,000 কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোন অন্তর্বর্তী সরকারকে চাই না। বিপরীত দিকে 90,000 কোটি টাকার একটা অভিযোগ, ফালতু অভিযোগকে উচ্চারণ করবে, সেটাও আমরা চাই না। এই দুটোর একটা সমাধান হওয়া উচিত। আমি সরকারকে বলবো আপনি এটা প্রতিবাদ করুন, অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে, বাংলাদেশ বিশ্বাস করবে যে অভিযোগ সত্য।
পাশাপাশি মির্জা আব্বাসকে বলবো, আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা, অথবা দেখিয়ে দেওয়া, অথবা একটা হিসাব দেওয়া, কেন আপনার কাছে মনে হলো যে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, এটা আমরা জানতে চাই। আর সেই সঙ্গে বিএনপির শীর্ষ কর্তৃপক্ষকে বলবো, যদি 90,000 কোটি টাকা আসলে এই সরকারের আমলে পাচার হয়ে থাকে, তার জন্য আপনারা আন্দোলনে মাঠে নামুন। কারণ এই 90,000 কোটি টাকার কথাটা বলাটা এই জাতির জন্য আপনাদের একমাত্র গুরুত্বপূর্ণ দল, আপনারা সবচেয়ে বড় দল, আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাও, এইগুলো একটা অভিযোগ। আরেকটা কথা উনি বলেছেন, সে কথাটা আমি আলোচনা করবো। উনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে সেটাকে উনি বাতিল করে দেন। উনি বলেছেন যে এখন তো বিএনপিদের যদি কেউ চাঁদাবাজি করে থাকে, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাকে আপনারা ধরেন। এবং এই জায়গাটাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের সঙ্গে একমত, যে আসলে যদি কেউ বিএনপি চাঁদাবাজি করে থাকে, যদি কেউ চাঁদাবাজি করে থাকে, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, যে দলেরই হোক, তাকে ধরেন। এবং এই ধরার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার সেটা না ধরে কেবল ধারাভাবে বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপিকে সাধারণ মানুষের কাছে তার বদনাম করার জন্য যে বলে বিএনপি চাঁদাবাজি করছে, এটা ঠিক হবে না। তবে এটা ঠিক, বিএনপির মাঠ পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এটা আমি নিজেও অনেক সাক্ষী। আমি তো বাংলাদেশের নাগরিক, তাই না? আমি প্রয়োজন এগুলি একদম টু দা পয়েন্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিব কোথায় কোথায় বিএনপির লোকজন, ছাত্র দলের লোকজন চাঁদাবাজি করছে এবং দখলদারি করছে, জবরদখল করছে। এরকম অনেক উদাহরণ আমার কাছেও আছে, সেগুলো আমরা দেখিয়ে দেবো। কিন্তু তারপরে আমার কথা, যদি এরকম করে থাকে, সরকারের তো উচিত, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তো উচিত, পুলিশের তো উচিত ওই লোকগুলিকে ধরা। পুলিশ কেন ধরে না? মানে সরকারকে তাদেরকে ধরতে না করেছে? এমনও হতে পারে কিন্তু সরকার বললো তোমাদের ধরো না, বিএনপির বদনাম টদনাম হোক, এরকমও হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। সবচেয়ে বড় যে অভিযোগটা মির্জা আব্বাস করেছেন এই সরকারের উপর, সরকার প্রধানের উপর, সেটা বলে আমি আলোচনা শেষ করব। তিনি বলেছেন কিভাবে, হুবহু আপনাদের পড়ে শোনেন। তিনি বলেছেন, সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামতে হবে। বুঝতে পারছেন সিন্দাবাদের বুড়ো কাকে বলা হচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে সিন্দাবাদের বুড়োর সেই কাহিনী। আরব বুড়ো যিনি সিন্দাবাদের গল্প নিশ্চয় পড়েছেন। ওই সিন্দাবাদ যাচ্ছিল এক জায়গায়, একটা বুড়ো হাঁটতে পারছিল না, সে বলছিল আমাকে একটু কাঁধে নিয়ে একটু যাও, আমাকে একটু উপকার করো। এবং যখন সে কাঁধে নিয়ে যখন তাকে ওই জায়গায় তাকে নামাই দিতে চায়, সে আর নামবে না। সে কতভাবে চেষ্টা করে, ঘাট থেকে তাকে আর নামাতে পারে না। তো আমাদের দেশের উপর, আমাদের জাতির উপর, আমাদের উপর এরকম কি কোনো বুড়ো প্রথমে অসহায় ভাব নিয়ে এসে বসেছিল এবং সেখান থেকে নামতে চাচ্ছে না? কে সেই বুড়ো? ইঙ্গিতটা কোন দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তো খুবই স্পষ্ট, ইঙ্গিতটা ডক্টর ইউনূসকে লক্ষ্য করে। এবং তারা বলতে চাচ্ছেন যে ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামাতে হবে। এটাও কিন্তু একটা বড় অভিযোগ। ডক্টর ইউনূস এই বিষয়টাকে এখন কিভাবে মূল্যায়ন করবেন? আমি আগেও বলেছিলাম যে বিএনপির চাওয়াটা সরকারের কাছে কি ছিল? চাওয়াটা ছিল যে একটা নির্বাচন দেওয়া দ্রুততার সঙ্গে, এবং সেই সঙ্গে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। এই সরকার কেন তা করছে না? এবং করছে না বলেই কিন্তু এখন এই সমস্ত কথা এই বৃদ্ধ বয়সে ডক্টর ইউনূসকেও শুনতে হচ্ছে। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে দ্রুত আপনার করণীয় কাজগুলো করুন। যে প্রক্রিয়া করছেন এটা কোনো ভালো প্রক্রিয়া না। ডক্টর ইউনূসের এই সরকার সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একটা সরকার, যারা কিনা তাদের যাত্রার শুরু থেকেই দেশে প্রকাশ্যে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে এসেছে। এর আগে অন্য কোন সরকারের এই সৌভাগ্য হয়নি।
সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হোক, জিয়াউর রহমানের সরকার হোক, এরশাদের সরকার হোক, অথবা খালেদা জিয়া অথবা হাসিনা, যতগুলি সরকার, যতবার তারা সরকার এসেছে, আসার পর থেকে কিন্তু মাঠে বিরোধী দলগুলো সেই সরকারের নানা বিষয়ে সমালোচনা করেছে, বিরোধিতা করেছে। কিন্তু ইউনূস সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরোধ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি। রাখাইনে বাংলাদেশে করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দেবেই, এটি অনেকে নিশ্চিত, বা দেওয়া হয়ে গেছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি। সেই ধরনের কোনো আপত্তির মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন বিষয়ে তারা আপত্তি তুলেছে কিনা আমরা জানি না। তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে, 13 মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত BA 4538 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্বক প্রতিস্থাপক ব্যতি রেখে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো। কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে নিতে হলো? আমরা নিশ্চয়ই অনেক কিছু মেলাতে পারি। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে, এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি। যেমন তারপর পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো আলোচনায় হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন সেখানে তার চেয়ে বেশি জানার কথা নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। এমনকি রোহিঙ্গা বিষয়ক যিনি বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান, তিনিও পরবর্তীতে বললেন মাঝামাঝি পর্যায়ে থেকে যে না, পুরোপুরি অস্বীকার করতে পারবেন না। তিনি বলছেন যে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সবাইকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা যতদূর জানি যে সবাইকে জানিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয়তো সরকারের জন্য নেই। এরকম নানান বিষয়, আমি শুধু বলছি যে একটা বিষয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্থিরতা চলছে, সঙ্গে আরো অনেক বিষয়, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে ব্যক্তিত্ব, যে গার্ডস, যে দক্ষতা, যে যোগ্যতা, যে কমিটমেন্ট দেশের প্রতি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, জানি। সেই জায়গায় তো তিনি অনেক বিতর্কিত কাজের বাধা হয়ে থাকবেন, খুব স্বাভাবিক কথা। এবং সবকিছু নিয়ে যে অস্থিরতা চলছে তাকে বাদ দেওয়া হতে পারে, এবং যেই বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কোন কোন গণমাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে, সরকারের কোন কোন সূত্র থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের যে বৈচিত্র্য এবং গতি, সেই গতি এবং বৈচিত্র্যের সঙ্গে নাকি তৌহিদ হোসেন সাহেব এবং মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব তারা তাল মেলাতে পারছেন না। আচ্ছা, তাল মেলাবেন কিভাবে যেখানে যার মন্ত্রণালয় যিনি দায়িত্বে রয়েছেন তার দপ্তরে একের পর এক বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তা তো খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এইগুলোকে। যেমন ধরুন লুৎফে সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন লুৎফে সিদ্দিকীকে, যিনি আন্তর্জাতিক সংস্থা CFA ইনস্টিটিউটের অন্যতম সাবেক ব্যবস্থাপনা পরিচালক। রোহিঙ্গা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হলো কাকে? ডক্টর খলিলুর রহমানকে, যাকে পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এবং এটি নিয়েও
সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে অনেক প্রশ্ন তুলেছেন। এবং তিনি যখন রাশিয়া সফরে ছিলেন তখন তাকে নিয়োগ দেওয়া হয়। আবারও বলি, সেনাপ্রধানের কাছে প্রশ্ন করে বা তার কাছ থেকে মতামত নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাউকে হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে এমন কোনো কথা নেই। তবে সেনাবাহিনী তো একটি ভাইটাল রোল প্লে করছে দেশের গণতান্ত্রিক অবস্থা উত্তরণের জন্য, এবং সেনাপ্রধান নিজের মধ্যে ইনভলভড। অতএব তার সাথে তো অন্তত এই স্পর্শকাতর পথটি নিয়ে আলোচনা ছিল কিছু। যাই হোক, আমরা দেখলাম যে সুফিউর রহমানকে নিয়োগ দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করার হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো। তিনিও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সুইজারল্যান্ড, মিয়ানমার, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। এর পরবর্তীতে যেটি ঘটলো সেটি আরো অবাক হওয়ার মতো বিষয়। সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ এবং বদলি তদারকির দায়িত্ব দেওয়া হলো অন্য দুই উপদেষ্টাকে, আদিল রহমান খান এবং মাহফুজ আলমকে। এগুলো কি তৌহিদ হোসেনের খুব ভালোভাবে নেয়ার কথা?